গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার আমি ব্লগ নিয়ে চলে এসেছি, সেই মেঘালয়ের ব্লগ যেগুলো এখনও পর্যন্ত আমার শেষ হচ্ছে না। আর মাঝে কটা দিন বেশ কিছু শরীর খারাপ থাকার জন্য আমি ব্লগ একেবারেই আপলোড করতে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো আমরা আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের চেরাপুঞ্জিতে ডে 2 আমরা সাইট সিনে বেরিয়েছিলাম। মানে জাস্ট সকালে বেরোনোর পরেই আমরা রাস্তায় যেতে যেতে এরকম একটা ভিউ দেখে দাঁড়িয়ে গেছি। অসাধারণ ভিউ, তাই না? তো এটা একটা আমরা ওয়াটারফলসে নামবো বলে সবাই একসাথেই টিকিট কেটেছিলাম। টিকিটের প্রাইসটা বেশি ছিল না, মাত্র 20 টাকা করেই ছিল। আর বাবা আর মায়ের জন্য একটা করে লাঠি নেওয়া হয়েছিল। বাট কিছুটা রাস্তা আসার পর আমরা বুঝলাম যেটা অনেকটা গভীর। তো সেই কারণে বাবা মা আস্তে আস্তে ওপর দিকে চলে গেলে এবং আমি আর ওই নেমেছিলাম। আর যেহেতু অনেক সকাল সকাল আমরা শুরু করেছি, এখনও পর্যন্ত এখানে কেউ সেরকম আসেনি। আর এটা অনেকগুলো সিঁড়ি নিচে নামার ছিল, তো সেই কারণে ম্যাক্সিমাম যারা এসেও ছিল তারা ওই কয়েকটা ধাপ নেমেই চলে গেছে। আর আমরা ঠিক করেছিলাম আমরা একেবারে নিচ পর্যন্ত যাব। তো এটা হচ্ছে মাঝখানের একটা স্টপেজ আর কি। এখান থেকে দেখো, এখান থেকেও ভিউটা মানে অসাধারণ। এখানে যা ভিউ রয়েছে তোমাদের সাথে না বলে পারছি না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মনে হবে দেখেই যাই আর দেখেই যাই। তো দেখা তো হয়ে গেছে, একদম নিচ পর্যন্ত নেমে দেখে তো নিলাম, কিন্তু এবারে ওঠার কষ্টটা যে কি সেটা মানে বলে বোঝানো যাবে না। তাও ভালো যেখানে ওয়েদারে মানে রাতের দিকে হালকা ঠান্ডা আর দিনের বেলায় টেম্পারেচারটা মোটামুটি ওই 21-22-এর কাছাকাছি। কিন্তু এই এত ওঠানামাতেও তাতেও আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম, কিন্তু তাও আমরা হাল ছাড়িনি। তো একমাত্র ওই রুট ব্রিজ ছাড়া আমরা কিন্তু ম্যাক্সিমাম ওয়াটারফলসই আমরা নামার চেষ্টা করেছি এবং নেমেওছি। আর কেভগুলো তো আমরা একটাও এটা হচ্ছে আরেকটা কেভ, যেখানে আমার শরীরটা একটু খারাপ লাগছিল। প্রথমে ভেবেছিলাম আমি ঢুকবো না, সে কারণে এতটাই চলে গেছিলো। আমি ভেবেছিলাম এখানেও মনে অনেকগুলো সিঁড়ি আছে। তো তারপরে মা বাবা একটা ধাপ উঠে তারাও নিচের জায়গাটা বসেছিল এবং ওখানে অনেকেই বসেছিলেন। তো যাদের বাড়ির লোকেরা আর কি পুরোটা যেতে পারছে, তো কিছুজন ওখানে বসেছিলেন। আমরা ভাবলাম যে এখান দিয়ে না যাই, তো আমরাই এখান দিয়ে গেলাম। তো এখানে একটু সাইলেন্ট হয়ে যাও, খুব ভালো, চারিদিকে পুরো জঙ্গল আর এখানে এরকম বাঁশের একটা রেলিং করা আছে যার উপর দিয়ে আমরা যাচ্ছি। আর সাইডের আওয়াজগুলো শুনে তোমরা বুঝতেই পারছো, এদেশে আমাদের ওখানে মাছ ধরার ছিল না। তো সেই কারণে এই যে আওয়াজটা, এই আওয়াজটা এত ভালো লাগছিল, জাস্ট তোমরা একটু শোনো। এখানে ক্যামেরা লাগানো, হ্যাঁ এই পর্যন্তই আছে। দুটো আছে, প্লিজেন্ট ওয়াক টু কেভ, এইটা রাগড, মানে কেউ যদি ট্রেকিং করতে চায় তখন, হ্যাঁ ট্রেকিং করতে হলে তাহলে এটা দিয়ে যেতে হবে। প্লেন পাহাড়ে ওঠান না, দুটোই ওঠার, ওটা সিঁড়ি দিয়ে একটু ট্রেকিং করে উঠতে চাই, ট্রেকিং এর ন্যাক আছে, পাহাড় বেয়ে বেয়ে উঠবো তাদের জন্য এটা। আর এটা হচ্ছে যারা একটু আরামে যেতে চায় তাদের জন্য। তো এটা তো আসলাম কিছুটা রাস্তা, এরপর আরও আসল কেভটা যাওয়া বাকি আছে। তো মা বাবারা এতটা পর্যন্তই এসেছিলো, যেহেতু এটা প্লেন একদম সমান রাস্তা ছিল। তো হেঁটে হেঁটে এতটা এসেই ওরা এখানে বসার জায়গা, বেশ ভালো একটু বসার জায়গাও করা ছিল, বেশ দোলনাও ছিল। তো সেই জায়গাটাতেই ওরা বসে রেস্ট নিচ্ছিল। তারপরে ও কিছুটা চলে যায়, আর তারপর মনে হয় না আমিও যাব। ওকে আবার ফোন করি, আর সবথেকে বড় কথা হচ্ছে ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। তো কোনো রকমের নেটওয়ার্ক পেতে আমি ওকে বলি যে তুমি দাঁড়াও, আমি আসছি বলে আমি একা একাই আবার কিছুটা যাই। কারণ ও জানায় যে সিঁড়িগুলো খুব একটা বেশি খাড়াই নয়, ইজিলি ওঠানামা করা যাবে। তো এসে দেখলাম সত্যি সিঁড়িগুলো বুঝতেই পারছো একেবারেই অতটা বেশি খাড়াই না, কিন্তু আছে অনেকগুলো ধাপ, কিন্তু অতটা বেশি নয়। তো দূরে দেখতেই পেলে ও দাঁড়িয়েছিল আর আমি ওখান দিয়ে উঠে গেলাম। তো দেখো অবশেষে কেভের কাছাকাছি চলে এসেছি। আর কেভের মধ্যে ঢুকে ভাবছিলাম যে মানে সত্যি না আসলে অনেক কিছু দেখার জিনিস মিস করে যেতাম।
আর কেভটা মানে সেরকম এখানেও খুব একটা বেশি লোক ছিল না। তো দেখো আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, আর এটাই হচ্ছে একদম ভিতরের অংশটা। আর এখানে যদি বৃষ্টি হতো আমি ভাবছি কি না হতো। তো আমরা সেরকমভাবে, চেরাপুঞ্জি বলে যে সবসময় সারা বছর বৃষ্টিপাতের জায়গা, কিন্তু আমরা সেভাবে সেখানে বৃষ্টি পাইনি। তো যার কারণেই আমার মনে হয় একটু ভালোভাবেও এই কেভগুলো বিশেষ করে বা যে কোনো এই সমস্ত সিঁড়ির রাস্তাগুলো ভালোভাবে ঘুরতে পেরেছি। না হলেও এই রেনকোট বা ছাতা নিয়ে ঘোরাটা সত্যিই কিন্তু খুব কষ্টকর ছিল। তো বুঝতেই পারছো এই যে কেভের মধ্যে মধ্যে কিছুটা কিছুটা জায়গায় যে আলো আছে। তো রিসেন্ট একটা সিনেমা রিলিজ হয়েছিল, তো সপ্তডিঙার সন্ধানে। তো সেইটা সপ্তডিঙার গুপ্তধনে। তো সেইখানে যে মানে গুহার মধ্যে যে এন্ট্রিটা দেখিয়েছিল, এখন আমি এডিট করতে গিয়ে আমার সেই ফিলটা হচ্ছে, মনে হচ্ছে যেন এটাই সেই গুহা, সেই যে একই জায়গা। তো যাই হোক, কিছুর সাথে কিছু রিলেট করা যায়, আমি জানি না যদিও শুটিংটা কোথায় হয়েছে। তো দেখো এখানে দেখে বুঝতেই পারছো যে কতটা মানে এই যে পাশে যে রেলিংটা তোমরা দেখলে, তোমাদেরকে আমি আরেকবার সেই রেলিংটা দেখাচ্ছি। সপ্তডিঙার গুপ্তধনের মানে গুপ্তডিঙার সন্ধানে বইটা যদি কেউ দেখে থাকো, তো অবশ্যই দেখবে ওখানে একটা সিংহের এন্ট্রি ছিল যেখানে এরকম রেলিংটা ফেলে দেয়। তো এই যে এই পোর্শনটা এখানটা এসে ও যেখানটা হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে যে কী আছে ভিতরে, তো ওই জায়গাটা নো এন্ট্রি ছিল। এই জায়গাটা আমার ঠিক একই রকম সেম টু সেম লাগছে, মনে হচ্ছে ওপারে মনে হয় এরকমই কোনো একটা যাওয়ার রাস্তা রয়েছে। তো যাই হোক, নো এন্ট্রি, তো সেখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমরা ভাবলাম যাই ভিতর দিকে। একটু তো ভয় ভয় লাগছিলোই, কারণ লোক সংখ্যা একেবারেই সেরকম ছিল না, খুব কম। তোমরা দেখে বুঝতেই পারছো ভীষণই কম লোক সংখ্যা আছে। তো আমরা তাও যাচ্ছি। আর এই জায়গাটা বুঝতে পারছো কতটা নিচু হতে হবে। তো আমি ওকে বললাম যে তুমি আগে যাও, তাহলে আমি ভালো করে বোঝাতে পারবো যে কতটা নিচু হয়ে যেতে হচ্ছে। তো আমরা এই সমস্ত কিছু পাহাড়গুলো বা কেভগুলো আসার আগে আমরা অলরেডি ইউটিউব থেকে সব দেখে এসেছিলাম যে কোন জায়গাগুলো আমরা যেতে পারবো, কোন জায়গাগুলো বাবা মাকে নিয়ে যাওয়া সম্ভব। তো সেই হিসেবে আমরা জায়গাগুলো সিলেক্ট করি, যাতে একদিনে বা এত কম সময়ের মধ্যে তো সমস্ত কিছু জায়গা তো সব কিছু কভার করা তো সম্ভব নয়। হ্যাঁ, অবশ্যই এখনও অনেক অনেক ওয়াটারফলস ছিল যেগুলো আমাদের মিস হয়ে গেছে এবং যেগুলো সময়ের অভাবে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। তবে অবশ্যই আবার পরে কখনো না কখনো তো আসবোই, কারণ এখনও কমপ্লিট করা কিছুটা বাকি আছে এবং তখন কিন্তু শুধুমাত্র সেইগুলোই ভিজিট করব। আর যাই হোক, তো তোমরা দেখো এখানে কেভের রাস্তাটা কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি, এখনও চলছে। আমরা নিজেরাও জানি না কত দূর পর্যন্ত আছে কেভের রাস্তাটা। তো ওকে বললাম যে তুমি আগে আগে যাও, আমি পরে ভিডিওটা করতে করতে যাচ্ছি। তাহলে আমি তোমাদের সাথেও শেয়ার করছি। একটু ভিডিওটা নড়ে যাচ্ছে, কারণ আমি যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিলাম এতটা রাস্তা। তো অনেকটা যাওয়ার পর দেখলাম যে কারোর একটা দেখা পেলাম, যারা মানে অলরেডি ঘুরে বাইরের দিকে আসছে। ওদেরকে জিজ্ঞাসাও করলাম যে এটা আর কতটা আছে। ওরা বললো যে বেশি দূর আর নেই। তো দেখো তোমরা এখানটা বুঝতে পারছো কীরকম মানে এই আলোটুকু দেওয়া আছে বলে, তাই না হলে কতটা অন্ধকার। মানে সেই একটা ফিলটা ওখানে ওই জায়গায় না গেলে সেই ফিলটা মানে নেওয়াটা সম্ভব নয়, মানে বোঝাতেই পারবো না যে কী জিনিসটা বা কেমন। তো দেখো এর ভিতরটা, এখানটা পুরো অন্ধকার, আর এর ভিতরেও বসে অনেকে ছবি টবি তুলছিল। তো এখান দিয়ে আর কি আমাদের যেতে পারবো। বাবার কাছে দেখুন 10 টাকা খুব 10 টাকা। নো কালিকাই ওয়াটারফলস। এতক্ষণ মেঘে দেখা যায়নি, দেখা এখন পাথরও দেখা যাচ্ছে। মেঘটা তো ওপরে উঠছে, উপরে মানে কেটে যাচ্ছে মেঘটা। এতক্ষণ মেঘটা দেখাই যায়নি। আমি টাইম ল্যাপসে নিলাম মেঘের ওঠাটা। তো তোমরা দেখলেই যে আমরা আরেকটা নৌ কালিকাই ওয়াটারফলসে এসেছিলাম। সেই ওয়াটারফলসে কিন্তু মানে একেবারেই মেঘে ঢাকা থাকার জন্য আমরা সেরকম কিছু দেখতে পাইনি। তো তারপরে আমরা, তবে হ্যাঁ, সেখান থেকে একটা প্রাপ্তি হয়েছে, যারা গান গাইছিলেন এবং তাদের গান কিন্তু অসম্ভব ভালো লাগছিলো, এবং ওখানেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই। তো লাঞ্চটা সেরে অনেক দিন পর, মানে 2 দিন পর ওখানটায় গিয়ে যেন মনে হলো বেশ ভালো একটু তৃপ্তি করে খাবারও খেলাম। তোমরা পারলে কিন্তু ওখানে লাঞ্চ টাইম নিতে পারো, এবং ওখানে রেস্টুরেন্টটা খুবই ভালো। এবং
রেস্টুরেন্ট থেকে বাইরে ভিউটাও অসাধারণ ছিল। তো যাই হোক, তারপরে দেখো আমরা আরেকটা কেভে চলে এসেছি। এইটাই হচ্ছে সবথেকে ডেঞ্জারাস কেভ। আমি চেষ্টা করেছি সমস্তটাই ভিডিও করার, কিন্তু কতটা তোমরা বুঝতে পারবে আমি জানি না, কারণ এই অবস্থায় এই যে ঠিক এইভাবে ঢুকতে হচ্ছে, মানে এখানে প্রচুর চড়াই উতরে, মানে একবার বসে বসে নিচে নামতে হচ্ছে, তো একবার ভাবছি আমরা কি ঢুকতে পারবো। তো এই যে সরুর যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে কিন্তু একজন ঢোকার পরে মানে সে ওই প্রান্তে বেরিয়ে গেলে তবে আরেকজনকে ঢুকতে হবে, কারণ মাঝখানে যদি সে আটকে যায় তাহলে তোমাকেও আটকে যেতে হবে। তো সেই কারণে একজন বেরিয়ে যাচ্ছে, তারপর আমরা ঢোকার সাহস করছি। তো ক্যামেরাটা এখানে একটু দুলেই গেছে, কারণ আমি এই পোর্শনে এখন যাওয়ার চেষ্টা করছি। আমার আগে অলরেডি ওরা দুজন চলে গেছে, আর মা আর বাবা পিছনে আছে। আর না বাবা পিছনে ছিল, কারণ এটা তো ভিডিওটা অনেক পরে করছি, তো একটু মনে করে বলতে হচ্ছে। তো দেখো আস্তে আস্তে আমিও কিন্তু ওই একদম সরু রাস্তাটা থেকে বেরিয়ে আসলাম, আর ওই রাস্তাটা দেখেই না অনেকে ব্যাক করছে, কারণ অনেকে সেই সাহসটা পাচ্ছে না যে ওই জায়গাটা দিয়ে গলতে পারবে কি পারবে না। সত্যিই একটু ভয়ের লাগছিল, কারণ আর আমার একটু সাফোকেশনের সমস্যা আছে, মানে আমার যদি মন থেকে আমি নিজেকে শক্ত করি যে না কী আছে, এটুকু তো আমি পার করতেই পারবো, কোনো ব্যাপার নয়, তাহলে আমার কিছু মনে হয় না। কিন্তু আমি যদি একবার ভেবে নিই যে এখানে আমার দম আটকে যেতে পারে, কষ্ট হতে পারে, অনেক কিছু ভেবে নিই, তাহলে কিন্তু আমার সাফোকেশন ভীষণ পরিমাণে হয়। কিন্তু আমি এখানে মানে কনফিডেন্ট ছিলাম, এবং আমি যেহেতু আগে থেকে অনেক ভিডিও দেখে রেখেছিলাম, কনফিডেন্ট ছিলাম যে না চলো কিছু হবে না, হ্যাঁ আমি পারবো। তো আমার থেকেও আরও যারা হেলদি আছে তারাও ওখান দিয়ে ইজিলি চলে যাচ্ছে। তবে হ্যাঁ, অবশ্যই নিজের কনফিডেন্ট রেখেই ওখান দিয়ে যাওয়া উচিত, কারণ খুব বেশি নিজের ওপর ভরসা যদি না থাকে তাহলে আমার মনে হয় মানে শুধুমাত্র দেখবো কী আছে সেটার এই আশায় গিয়ে ও বিপদ না আনাই ভালো, কারণ এটা যেহেতু একটা গুহার মধ্যে, এবং ওখানে পোর্শনটা খুবই সরু, শুধু ওইটা নয়, এর ভিতরে কিন্তু একবার ঢুকে গেলে আরও প্রচুর এরকম সরু সরু জায়গা রয়েছে। তো যাই হোক, তো সেই সমস্ত কিছু জায়গাগুলো দেখো আমরা আস্তে আস্তে কভার করে বেরিয়ে এসেছি। এই স্ট্যালাকটাইট আর এইগুলো সুন্দর, মানে এত সুন্দর করে প্রকৃতির সৃষ্টি, সেগুলো আরও মানে এর আগে আমরা ভাইজাগে গিয়ে বোরা কেভেও আমরা সেগুলো দেখেছিলাম। কিন্তু এখন যেন মনে হচ্ছে বুড়া কেভের রাস্তাটা তো মানে নর্মাল ন্যাচারাল যেরকম সিঁড়িতে আমরা নামিয়ে উঠি সেরকমই দু একটা জায়গা ছাড়া, কিন্তু এখানটা বিশেষ করে এই মাউন্ট কেভেতে এত ভালো, মানে এই যে স্ট্রাগলটা করে আমরা যাচ্ছি, এটা এক একটা মানে থ্রিলিং ব্যাপার লাগছে। তো দেখতেই পাচ্ছ কতটা হেড হয়ে কত কিছুভাবে এখান দিয়ে যেতে হচ্ছে। আর এখানে যদি বৃষ্টি হতো, বৃষ্টিতে কিন্তু সবারই খুবই অসুবিধা হতো। বৃষ্টি যেহেতু ছিল না, বারবার বলছি বৃষ্টি ছিল না বলেই এতটা ভালোভাবে আমরা ঘুরতে পেরেছি। তো রাস্তাটা দেখো, সামনের মানুষগুলো কীভাবে কতটা হেড হয়ে যাচ্ছে বুঝতে পারছো। আর মানে এটা বাচ্চাদের জন্য খুবই ইজি, কিন্তু বড়দের আমাদের মতন মানুষদের জন্য খুবই টাফ। তো ওনারা বেরিয়ে যাওয়ার পর আমি ঢুকেছি, কারণ আমার ভয় লাগছে উনি যদি আটকে যান তাহলে তো আমিও আটকে যাব। তো যাই হোক, পার্টস অফ জোক। তো এখানে দেখো উনি বেরিয়ে গেছেন, তারপরে আমি আস্তে আস্তে বেরিয়ে আসলাম। এখানে বাবা আগে চলে গেছিলো, তো বাবা বাইরেটা গিয়ে দাঁড়িয়েছিল, তারপরে আমরা আস্তে আস্তে আসলাম। আর এখানে মানে ভাবলে হবে না যে আমার জামা নোংরা হয়ে যেতে পারে বা কিছু, কারণ এখানে বসে বসে আসতেই হবে, না বসে ছাড়া উপায় নেই, একেবারেই মানে বসে ধরে উঠে যেভাবে নিজের মতন করে আসা যায় আর কি, সেভাবেই আসতে হবে। তো দেখো আস্তে আস্তে এখান দিয়ে মাও আসছে, মা কিন্তু আবার শাড়ি পরে গেছিলো, কিন্তু শাড়ি পরেও ওই চ্যালেঞ্জটা একেবারে অ্যাকসেপ্ট করে নিয়ে চলে এসেছে। তারপরে এরপরে রাস্তাগুলো একেবারেই সোজা ছিল, এরপরে আর কোনো রকম অসুবিধার কিছুই হয়নি। তো তারপরে আমরা এখানে ভিতরে অনেক ফটো তুলেছিলাম, এবং আমার এই কেভটা দারুণ লেগেছে। তো তোমরা যদি অবশ্যই মেঘালয়ে গিয়ে এই কেভটা তো অন্তত ভিজিট করবে। আগের কেভগুলোও খুব সুন্দর ছিল, প্রত্যেকটা কেভই ভালো, কিন্তু এটা আমার সবথেকে বেস্ট লেগেছে, কারণ এটার মধ্যে একটা থ্রিলিং ব্যাপার ছিল। তো যাই হোক, এখানে আরও একটা রাস্তা আছে, কিন্তু ওই রকম অতটা সরু রাস্তা আর সেরকম ছিল না, এমনি অনেক ওঠা নামা তো এরকম তো আছেই গুহার মধ্যে। চেরাপুঞ্জিতে এইগুলো মানে এই সমস্ত কিছু ঘুরতে ঘুরতে আস্তে আস্তে আমাদের সময়টা ফুরিয়েও যাচ্ছে, সেটাও যেন একটা মন খারাপের দিকে, এই যেন মনে হলো আসলাম, এই যেন মনে হলো সব কিছু শেষ হয়ে গেল। তবে হ্যাঁ, আমরা অবশ্যই নিজেরা সমস্ত কিছু প্ল্যান করে ইউটিউব দেখে নিজেরা প্ল্যান করে নিজেরাই আগে থেকে সমস্ত কিছু বুকিং করে গেছিলাম। তো তোমাদের যদি কিছু জানার হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। আমি যতটা জানি বা যতটা আমরা যেভাবে গেছি তোমাদের সাথে অবশ্যই সেভাবে সেটা শেয়ার করে দেবো।
আর আমাদের নিজেদের প্ল্যান করে গেলেও অনেক সময় টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, যেটা আমরা মেনটেন করার চেষ্টা করি। কারণ আমরা জানি যে আমরা নিজেরা যদি টাইম ম্যানেজমেন্ট মেনটেন না করতে পারি, তাহলে আমরা সব জায়গাগুলো কভার করতে পারবো না, অন্তত আমরা যে জায়গাগুলোকে রেখেছি। কারণ আগেই বললাম যে সমস্ত জায়গা তো কভার করা সম্ভব নয়, এবং হ্যাঁ অবশ্যই সম্ভব, কিন্তু তাতে যদি হাতে অনেকটা সময় থাকে। আমরা শুধুমাত্র পুজো ছুটির মধ্যেই আসি এবং আমাদেরকে একাদশীর মধ্যে যেন তেন প্রকারে হোক ফিরতেই হয়। তো পুজোর ছুটিটা না পড়া পর্যন্ত এদিকে আসতে পারি না, আবার এদিকে একাদশীর মধ্যে ফিরতেই হয়। তো সেই ভাবেই আমরা যার জন্য প্ল্যান করি যে আমরা যেতে পারবো, ওই টাইমের মধ্যে ঘুরতে পারবো এবং ফিরে আসতে পারবো এরকম জায়গায়। তবে হ্যাঁ, যে জায়গাগুলো ঘুরেছি সেই জায়গাগুলোও কিন্তু কোনো অংশ কম ছিল না, খুব খুব ভালো ছিল। তো অবশেষে দেখো আস্তে আস্তে আলোর দেখা পাওয়া যাচ্ছে, বাইরে প্রকৃতির আলোর দেখা, কারণ আমরা একেবারে বাইরের দিকেই বেরোনোর একেবারে সময় হয়ে গেছে। তো একেবারে বেরোনোর আগে আমরা ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিই। তো আমরা বেশ কিছুক্ষণ ওই মুখের সামনেটা দাঁড়িয়েছিলাম, আর অনেকেই লাইন দিয়েছিল, সব পরপর ফটো তোলা হচ্ছিল। তারপরে দেখো অবশেষে আমরা বেরিয়ে আসলাম। বেশ কিন্তু একটা লম্বা জার্নি ছিল। তো বাইরে এসেও দেখছি চারিদিকটা সবুজে সবুজ, এত ভালো লাগছে চারিদিক, মানে শুধু পাহাড়ে ঘেরা সবুজ, আর চারিদিকে হচ্ছে আকাশ আর ওই সবুজ শ্যাওলা দেওয়া পাহাড়। মানে এত সুন্দর প্রকৃতিটা সাজানো, যেন মনে হবে একটা অন্য দেশে এসে পড়েছে, একটা অন্য জায়গায়। মানে আমাদের ভারতবর্ষে কত না জায়গা রয়েছে যেখানে এত সুন্দর সুন্দর, মানে চোখ ফেরানোই যাবে না যে আমাদের মানে এটা আমাদের ইন্ডিয়া, যে এটা আমাদের ভাবলেই মানে আমাদের গর্ব হয় যে এত সুন্দর জায়গা আমাদের ইন্ডিয়াতেই রয়েছে। আমরা সেখানে কত জায়গা এখনও আমাদের অদেখাই রয়ে গেছে, ছোট বড় অনেক এরকম জায়গা রয়েছে। তো যাই হোক, এখানে যেদিকেই তাকাই সেদিকেই শুধু গাছ আর পাহাড়। এদিকে দেখো অনেকেই ছবি তোলার চেষ্টা করছিল, মানে ছবি তুলছিল আর কি ড্রেস পরে, কিন্তু আমার সেরকম ইন্টারেস্ট পাইনি বলে আমি চলে আসলাম। তারপর আমরা চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলস। কিন্তু এই যে বৃষ্টির পজিটিভ আর নেগেটিভ দুটো দিক তো রয়েছেই। তো বৃষ্টিটা হলে এই যে সেভেন সিস্টার ওয়াটারফলস, বা তোমরা প্রত্যেকেই ফোনের মধ্যেও দেখবে প্রত্যেকটা ফলসের এত সুন্দর ভিউ আসে। আমরা কোনো ফলসই সেভাবে মানে বলতে পারো যে খুব একটা, মানে যেটুকু দেখেছি সেটা মানে এনাফ নয়। মানে মেঘালয়ের প্রকৃতিতে এইটা মানে কোনো ব্যাপারই নয়, যে পরিমাণ ফলস ওখানে দেখা যায়। ইনফ্যাক্ট এই বর্ষার সময় গেলে এই ফলসের ভিউগুলো অসাধারণ। হ্যাঁ, বৃষ্টির সময় হয়তো এই সিঁড়ি দিয়ে ওঠানামা করা বা কেভে যাতায়াতের খুব অসুবিধা হয়, কিন্তু এই ধরনের ফলসগুলো ওই সময় যা অন্য একটা রূপ নেয় এবং সেটা দেখার মতন। আর সেভেন সিস্টার ওয়াটারফলসগুলো এই সময় দাঁড়িয়ে আমরা যখন ফোনে দেখছি তখন আমাদের এত আফসোস হচ্ছে, কারণ আমরা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আমি অনেক জুম করে দেখিয়েছি, এবং সেভেন সিস্টারের মধ্যে জাস্ট একটাতেই ওই সরু হয়ে জল পড়ছিল, আর বাকিগুলো আমরা দূরবীন দিয়ে দেখেছিলাম, একটাতেও জল পড়ছে না। তো যাই হোক, এটাই হচ্ছে দেখতে পাচ্ছ কতটা নিচে ওই ঝর্ণাটা বইছে, আর এই ঝর্ণাটা যে এত সরু হয়ে বইছে এটা কিন্তু একেবারেই এতটা সরু থাকে না। তো বর্ষার সময় প্রকৃতির একটা অন্য রূপ। তো মেঘালয় মানে বলতে গেলে দুটো রূপ, একটা বর্ষার প্রকৃতিতে রূপ, আর একটা এরকম পুজোর সময় একটা ওয়েদার যেখানে তুমি সমস্ত কিছু ভালোভাবে ঘুরতে পারবে কিন্তু ফলস দেখতে পাবে না। ফলস দেখার জন্য আমার মনে হয় বর্ষাকালটাই হচ্ছে বেস্ট। তো বর্ষাকালেও একবার যাওয়ার ইচ্ছে অবশ্যই রইল মেঘালয়। আর এই যে এপাশে যে ঝর্ণাটা, সেই ঝর্ণাটাই নিচে এরকম বয়ে যাচ্ছে। তো একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আমরা এটা দেখছিলাম, আর ওরা ওখানে যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু আমি একেবারেই ওই দিকটা যেতে দিইনি। কিন্তু ওইদিকে অনেকেই গেছে, আমি জানি না কী ভরসায় কী সাহস করে ওই ভাঙা ব্রিজ দিয়ে গেছে ওরা। তো কিন্তু আমার নিজেরও সাহস হয়নি, আর আমি ওদেরকে তাই যেতেও দিইনি। তো যাই হোক, এটাই ছিল আমাদের চেরাপুঞ্জিতে লাস্ট। তো তারপরে আমরা চলে আসি, আর চলে আসার পরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখন আমরা আবার যাব হচ্ছে পুরো গুয়াহাটিতে, একদম এখান থেকে আমরা গুয়াহাটি, এটাই ছিল আমাদের রুম। তো দেখতেই পাচ্ছ দুটো ডবল বেড ছিল, আর রুমটা অনেকটাই বড় ছিল। আমরা একটাই রুম নিয়েছিলাম, তো আমাদের দুজন চারজন করে বেশ ভালো মতনই হয়ে গেছিলো। আর এটা বাথরুমটাও বেশ বড় ছিল। আর আমাদের যে ঘরটা ছিল সেটা একেবারে রাস্তার ধারে, আর রাস্তার ধার থেকে কিন্তু ভিউটাও খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, যতটা পেরেছি আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো তার জন্য অবশ্যই জানিও।